আসসালামু আলাইকুম। গ্রিনল্যান্ড কিনে নিতে চান ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনকর ঘোষণার পরই $1.5 বিলিয়ন বাজেট বৃদ্ধির ঘোষণা ডেনমার্কের। ইসরায়েলে আবারও মিসাইল হামলা ইয়েমেনের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে সফল আলোচনা কাতারে। গাজা ও লেবাননের পরিণতি বরণ করতে পারে ইয়েমেন। সিরিয়ায় সব বিদ্রোহীরা যোগ দেবে সিরিয়ান আর্মিতে। বিদ্রোহ অবসানে গুরুত্বপূর্ণ চুক্তি। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর মেরু অঞ্চলে অবস্থিত গ্রিনল্যান্ড কিনে নিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরই ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তার জন্য $1.5 বিলিয়ন সামরিক বাজেট ঘোষণা করে। গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে বরফে ঘেরা আর্কটিক অঞ্চলে। ডেনমার্ক হল পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। বরফ আচ্ছাদিত বিশাল এই দ্বীপটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত একটি এলাকা। এর আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র 56,000। সোমবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা এবং দ্বীপটির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেওয়া খুবই জরুরি। ট্রাম্প তার পোস্টে দ্বীপটি কিনে নেওয়ার প্রস্তাব করেছেন। ডোনাল্ড ট্রাম্পের পোস্টের জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বিক্রির জন্য নই। এরপর ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী দ্বীপটির নিরাপত্তা বৃদ্ধির জন্য আকস্মিক $1.5 বিলিয়ন সামরিক বাজেট বৃদ্ধির ঘোষণা দেয়। গ্রিনল্যান্ডে বর্তমানে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশাল স্পেস স্টেশন। গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে বরফ আচ্ছাদিত আর্কটিক সাগরে অনেকদিন ধরে তেল, গ্যাস সহ মূল্যবান সম্পদ আহরণ করছে রাশিয়া। এই প্রতিযোগিতায় সম্প্রতি যোগ দিয়েছে চীন। গ্রিনল্যান্ডের পশ্চিমে কানাডা, পূর্ব দক্ষিণে যুক্তরাষ্ট্র, পূর্বে রাশিয়া ও ইউরোপ। গ্রিনল্যান্ডের চারদিকে বিশাল সমুদ্র অঞ্চলের নিচে রয়েছে মূল্যবান জ্বালানি। এই সম্পদের দখল নিয়ে কয়েক বছর ধরে প্রতিযোগিতা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। এই প্রতিযোগিতায় সম্প্রতি যোগ দিয়েছে সুদূর এশিয়ার দেশ চীন। চীন সেখানে পাঠিয়েছে বরফ ভেঙে অগ্রসর হতে পারে এরকম শক্তিশালী একটি রণতরী। আর্কটিক সাগরের আকাশে নিয়মিত টহল দিচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। প্রায়ই ঘটে উভয় দেশের যুদ্ধবিমানের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, তারা দখল নিতে চান পুরো দ্বীপটি। ফলে গ্রিনল্যান্ডের চারদিকের সমুদ্রসীমা এবং উত্তর মেরু অঞ্চলের নিচে মজুদ বিশাল প্রাকৃতিক সম্পদের দখল নিয়ে খুব শিগগির নতুন বিরোধের সূত্রপাত ঘটতে পারে বলে ছড়িয়ে পড়েছে নতুন আশঙ্কা। ডোনাল্ড ট্রাম্পের আগের টার্মেও ক্ষমতায় থাকা অবস্থায় গ্রিনল্যান্ড কিনে নেবার কথা বলেছিলেন। এর আগে 1860 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন প্রথম এই দ্বীপটি কিনে নেবার ধারণা প্রকাশ করেন। 17 শতক থেকে গ্রিনল্যান্ড ছিল নরওয়ে ডেনমার্কের অংশ। 1814 সালে ডেনমার্ক নরওয়ে থেকে আলাদা হয় এবং গ্রিনল্যান্ডকে ডেনমার্কের অধীনে দেওয়া হয়। 1953 সালে গ্রিনল্যান্ড ডেনমার্ককে সাংবিধানিকভাবে তাদের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত করে। গ্রিনল্যান্ডের মানুষ ডেনমার্কের নাগরিক হলেও তাদের পূর্বপুরুষরা মূলত সেখানে গিয়েছে কানাডা থেকে। মঙ্গলবার রাতে ইসরায়েলে আবার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। তবে ইসরায়েল আর্মি দাবি করেছে মিসাইলটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে। সোমবার রাতেও ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলে। এ নিয়ে পরপর 2 রাতে ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মধ্যে। সোমবার রাতে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য এয়ার রেইড সাইরেন্স বাজায় ইসরায়েল আর্মি। এরপর নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছে অনেক ইসরায়েলি। মঙ্গলবার রাতেও ঘটেছে একই ঘটনা। শনিবার ইয়েমেনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আঘাত করেছে তেল আবিবে। মিসাইলটি ইসরায়েল আর্মি প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। এদিকে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা শেষে কাতার থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছে ইসরায়েলের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 10টি জিম্মি পরিবারকে নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছে তাদের সদস্যদের দেশে ফিরিয়ে আনা তাদের প্রথম অগ্রাধিকার। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর অফিস থেকে যেহেতু যুদ্ধবিরতি বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে, তাই গাজায় এবার হতে পারে একটি যুদ্ধবিরতি। ইসরায়েলের সংসদ নেসেটেও মঙ্গলবার নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবন্দীদের মুক্তির ব্যাপারে ভালো অগ্রগতি হয়েছে কাতার আলোচনায়।
এদিকে অনেকের আশঙ্কা গাজা ও লেবাননের পরিণতি বরণ করতে পারে এবার ইয়েমেন। ইয়েমেনের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী আনসারুল্লাহ কয়েকদিন ধরে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। ইসরায়েল আর্মি অঙ্গীকার করেছে ইয়েমেনের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী খতম করার। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমাদের শত্রু যত দূরেই থাকুক আর যেখানেই থাকুক না কেন আমরা তাদের ধ্বংস করব। আমাদের দিকে কেউ হাত উঁচু করলে আমরা সেই হাত ভেঙে দেব। এদিকে খ্রিস্টানদের বড়দিন উৎসবের মাত্র একদিন আগে বুধবারও পশ্চিম তীরে ধ্বংসাত্মক অভিযান চালিয়েছে ইসরায়েল আর্মি। এ সময় তুলকারেমে বোমা বিস্ফোরণে আহত হয়েছে ইসরায়েল আর্মির একজন কর্নেল। শান্তির পথে আরেক ধাপ বড় অগ্রগতি অর্জন করল সিরিয়া। সিরিয়া অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার ঘোষণা দিয়েছে, সিরিয়ার সব আসাদ বিরোধী সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সেনা সিরিয়ার নিয়মিত আর্মিতে যোগ দেবে। অবসান হবে সশস্ত্র বিদ্রোহীদের। আসাদ বিরোধী সব বিদ্রোহী গ্রুপ এখন থাকবে সিরিয়ান আর্মিতে এবং তারা পরিচালিত হবে সিরিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আসাদ বিরোধী সিরিয়ার সব বিদ্রোহী গ্রুপকে সিরিয়ান আর্মির অধীনে নেওয়ার লক্ষ্যে মঙ্গলবার দামেস্কে বৈঠকে বসেন বিভিন্ন বিদ্রোহী গ্রুপের নেতারা। বৈঠকের নেতৃত্ব দেন আসাদ পতনে প্রধান ভূমিকা পালনকারী হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল সারা ওরফে জুলানি। জুলানির আহ্বানে সব বিদ্রোহী গ্রুপ তাদের বিদ্রোহের অবসান ঘটিয়ে সিরিয়ান আর্মির সাথে একীভূত হতে রাজি হন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনাকে সিরিয়ার আসাদ পতন পরবর্তী একটি বড় মাত্রার অর্জন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ আসাদ পতনের পর সিরিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিভিন্ন বিদ্রোহী গ্রুপের মধ্যে বিরোধে জড়িয়ে নতুন যুদ্ধে লিপ্ত হওয়ার আশঙ্কা, যা ঘটেছিল সোভিয়েত আগ্রাসন পরবর্তী আফগানিস্তানে বুরহান উদ্দিন রব্বানি আর গুলবুদ্দিন হেকমিয়াতের মধ্যে। এই দুই গ্রুপের গৃহযুদ্ধে ধ্বংস হয় আফগানিস্তান, উত্থান ঘটে তালেবানদের। যুক্তরাষ্ট্রের 9/11 হামলার পেছনে তালেবানদের আশ্রয়ে থাকা ওসামা বিন লাদেনকে দায়ী করে যুক্তরাষ্ট্র শুরু করে আফগানিস্তানে হামলা। এরপর 20 বছর আফগানিস্তান চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে। সিরিয়ার উত্তর অঞ্চলে বিশাল এলাকা কুর্দিদের নিয়ন্ত্রণে। তুরস্ক সীমান্তের ইদলিব, আলেপ্পো হায়াত তাহরির আল শাম নিয়ন্ত্রণ করে আসছিল আসাদ পতনের আগে থেকেই। কিন্তু হায়াত তাহরির আল শাম যেহেতু একের পর এক নতুন নতুন এলাকা দখল করে আসাদের পতন ঘটায়, তাই আসাদ পতনের পর তারাই আবির্ভূত হয় সিরিয়ার প্রধান সশস্ত্র গ্রুপ হিসেবে। তাদেরই নেতৃত্বে পরিচালিত হচ্ছে বর্তমানে সিরিয়া। সব বিদ্রোহের অবসান ঘটিয়ে গোটা সিরিয়াকে দামেস্কের অধীনে আনার ক্ষেত্রে হায়াত তাহরির আল শামের প্রধান জুলানি খুবই দূরদর্শিতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলে প্রশংসা করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আহমেদ আল সারা জুলানি বলেছেন, তাদের নিয়ে পশ্চিমাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা আগের দায়েশ তো নয়ই, বরং আফগানিস্তানের তালেবান স্টাইলেও সিরিয়ায় কোনো সরকার প্রতিষ্ঠা করবে না। সিরিয়া হবে একটি আধুনিক রাষ্ট্র, যা হবে সিরিয়ার সব মানুষের। আসাদ পতনের পর খুনি সিরিয়ান আর্মির সব জেনারেল এবং প্রায় সব সেনা পালিয়ে যায়। হাজার হাজার সেনা আশ্রয় নেয় ইরাকে। বর্তমানে বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে সিরিয়ার নতুন আর্মি। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।